নমস্কার, গুড ইভিনিং। সবাই আশা করি ভালো আছে। সামনে আমাদের পুজো, এখন সবাই পুজো শপিং এ ব্যস্ত। যদিও এবারের পুজোটা ঠিক অন্যান্য বারের মতন নয়। এনিওয়ে, তবুও পুজোর জন্য আমরা বসে থাকি তো সারা বছর। এনিওয়ে, আমি এবার প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের সত্যি ভূতের গল্প থেকে যে বৃত্তের বাইরে যে বইটা বেরিয়েছে, এর আগেও আমি এখান থেকে আরো বই কিনেছি। বাট এত ভালো গল্পগুলো, আমি জানি না কোন ক্রিটিক কি বলেছেন, থোড়বড়ি খাড়া, কি মুড়ি মিছরি একদর হোয়াট এভার, কিন্তু আমি তো লিখতে পারি না ভালো। তাই জন্য আমি পড়তে ভীষণ ভালোবাসি। এত সুন্দর গল্পগুলো, মানে নামী লেখকদের কথা তো বলতে চাই না, সেটা বলার মতো অডাসিটি আমার নেই। আহ কিন্তু যারা অনামী লেখক বা লেখিকা, তাদের লেখার বাঁধুনি এত ভালো। তাই প্রথমেই বলি, যারা যারা এখনো নেননি অনির্বাণের সাথে বা আমাদের অ্যাডমিন যারা রয়েছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে অবভিয়াসলি এটা নিয়ে নেবেন। ভীষণ ভালো গল্পের বই। খুব ভালো ভালো উপন্যাস আছে। যেমন এখানে গল্প, ছোট ছোট গল্প আছে, খুব সুন্দর, না হলে মিস করবেন। যাই হোক, এবার আমি আমার গল্পে ফিরে আসি। সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে একটা কথা বলছি। ভূত ভূত ভূতের গল্প আমরা সবাই শুনি, অনেকে ভালোবাসি শুনতে, অনেকে বলে বোগাস। কিন্তু সত্যি কি ভূত নেই? আমার মনে হয় কিছু তো একটা আছে, আত্মা তো আছেই, যেটা আমি আগের বার গল্প করতে গিয়েও বলেছিলাম। আত্মা তো অবভিয়াসলি আছে মনে হয়, না হলে আমরা এমন অনেক কিছু দেখতে পাই যে জিনিসগুলো আমরা ঠিক, মানে কোন রকম ভাবে যার কোনো এক্সপ্লানেশন দিতে পারি না, সায়েন্স যেখানে হেরে যায়। যেমন ধরুন, আমি আমার মায়ের মুখে শুনেছি অনেক দিন আগে, মানে এখন শোনা যায় না এখন। যারা গ্রামে থাকেন তারা হয়তো দেখতে পাবেন। আমি কোনো কুসংস্কারকে কখনোই বলছি না যে আপনারা মেনে চলুন বা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিন, অবভিয়াসলি তা নয়। কিন্তু আমি আমার মায়ের মুখে শুনেছি, আমার মা সরি, আমার মা আসামে, আহ, আমার মায়ের ছোটবেলাটা কেটেছে, আমার দাদু ওখানে রেলে চাকরি করতেন। সেই সময় আমার মা দেখেছেন, আসামে তো অনেক চা বাগান রয়েছে, সেখানে অনেক মানুষের, অনেক চা বাগান, অনেক গাছপালা, মানে এখনকার মতন এত আলো ঝলমলে ব্যাপার তখন ছিল না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? না শোনা গেলে বলবেন, হ্যাঁ। আবার কেটে গেল কিনা সেটা দেখতে হবে। যাই হোক, এবার আমার মা বলেছেন অনেক সময় দেখা যায়, দেখবেন ভূতে ধরেছে, ওঝা এসে ভূত ছাড়াচ্ছে, এরকম ব্যাপারগুলো শোনা যায়। আমরা এগুলো ঠিক মানতে চাই না, তবে একটা কথা আমার যেটা মনে হয় যে একটি মেয়ে যার, মানে শারীরিক ক্ষমতা খুব সীমিত, খুব লিমিটেড, তাকে যখন অদ্ভুত কিছু করতে দেখা যায় তখন মনে হয় সত্যি কি কিছু নেই। যেমন ধরুন, আমার মায়ের মুখে শুনেছি যে একটি আহ, মানে ভদ্রমহিলাকে ভূতে ধরেছিল বলে তাকে সে ঝাড়ফুঁক যাই হোক কিছু করানো হয়েছে। তখন দেখা গেছে যে, জানি না এটাকে ডাক্তাররা স্প্লিট পার্সোনালিটি বলবেন কিনা, কিন্তু একটি মেয়ে সে ছেলের গলায় কথা বলছে, এটাকে স্প্লিট পার্সোনালিটি ডাক্তাররা বলেন। কিন্তু সেইটুকু পর্যন্ত মেনে নিলাম, অনেকে তো মিমিক্রিও করতে পারেন। আমার কাছে যেটা মনে হয় যে একটি মেয়ে, সে কি করে, মেয়ে বা ছেলে যেই হোক, দাঁতে করে একটা ভর্তি কলসি, মানে জল, সেটা দাঁত দিয়ে ধরে কি করে নিয়ে যেতে পারে? এটা তো ভীষণ অ্যাবসার্ড ব্যাপার না? তার মধ্যে যদি যদি না কোনো রকম মানে অতি মানবীয় কিছু থাকে। এবং অনেক সময় দেখা যায় যে বলা হয় যে যখন আত্মা চলে যায় তখন কিছু একটা করে যেতে বলা হয়, এবং সেটা কিন্তু হয়েছে, সেটা আমার মায়ের চোখের সামনেই দেখেছে। যে মুখ দিয়ে কলসি নিয়ে গেছে এবং কিছুটা দূর যাওয়ার পর যখন আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে গেল, তখন ওই কলসিটা মুখ থেকে পড়ে গেছে, আর কিন্তু সে সেটা ক্যারি করতে পারেনি, এবং গাছের ডাল ভেঙে চলে যেতে বলা হয়েছিল, গাছের ডালটা আপনা আপনি ভেঙে গেছে এবং বোঝা গেল সে আত্মাটি বেরিয়ে গেছে। তাহলে সত্যিই যদি কিছু না থাকে, এই জিনিসগুলো খুব গ্রাম বাংলার দিকে দেখা যেত বা একটু ইন্টেরিয়ারের দিকে দেখা যেত আগে। এখনো যারা গ্রামে থাকেন তারা হয়তো দেখতে পারবেন।
এই ভূত ছাড়ানো বা এরকম ব্যাপার। তারপর আরো একটা জিনিস দেখা যায়, আমরা আম, আহ, অনেক সময় বলে না মুখ দোষ লেগেছে। এবার এই জিনিসটা মানে অনেকে ভাবতে পারে যে এটা আবার কি ব্যাপার, এগুলো ফালতু সুপারস্টিশন। কিন্তু আমি নিজে দেখেছি, মানে আমার বাড়িতে ঘটেছে এরকম ঘটনা দেখেছি। আমার ভাই তখন খুব ছোট, জাস্ট কয়েক মাসের। তখন আমার ভাইয়ের খুব শরীর খারাপ হয়েছিল, এবং ওকে ওষুধ দেওয়ার পরেও সেভাবে বারবার কিছুদিন বাদে বাদে শরীর খারাপ হচ্ছিল, পেটের প্রবলেম হচ্ছিল। তখন আমার মামার বাড়িতেই ছিলাম আমরা, ভাই জাস্ট হয়েছে তো। তখনকার দিনে মেয়েরা ম্যাক্সিমাম এখনো থাকে। যাই হোক, এবার মামার বাড়িতে ওখানে একজন ভদ্রমহিলা ছিলেন যিনি এসব জল পড়া বা এসব কিছু দিতেন। তো উনি কিছু শুকনো লঙ্কা দিয়েছিলেন। শুকনো লঙ্কা, আজকে সাহেলি বলে গল্পটা পড়তে পড়তে আমি দেখছিলাম এই ঘটনাটা লেখা, কথাটা কিন্তু ভীষণ সত্যি। আমার চোখের সামনেই ঘটেছে, আমার ভাইয়ের ক্ষেত্রে ঘটেছে, পরে আমার মেয়ের ক্ষেত্রেও ঘটেছে। শুকনো লঙ্কাগুলো, আমরা দেখবেন শুকনো লঙ্কা যদি আমি এমনিতে একটু পোড়াই, প্রচন্ড কিন্তু কাশি হয়। একটা দুটো শুকনো লঙ্কা পোড়ালেই প্রচন্ড কাশি হয়। সেখানে মানে 10-12টারও বেশি শুকনো লঙ্কা নিয়ে ওই ভদ্রমহিলা কিছু একটা করলেন। তারপরে বলেছিলেন বাড়ি গিয়ে সেই শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে দিতে। এবং তখন গ্যাস আসেনি, আমি অনেক কথা বা এলেও এতটা অ্যাভেলেবেল ছিল না সবার ঘরে ঘরে। তা আমার দিদাকে দেখেছিলাম সেই শুকনো লঙ্কা উনুনের মধ্যে ফেলে একদম দিদার সামনে বসেছিলেন। দিদা মানে বাড়ির কারো তো একটুও কাশি হয়নি, কিন্তু মানে দিদা এত সামনে বসে রয়েছে, দিদারও হয়নি। আমরা তো তাও একটু ডিস্টেন্স ছিলাম, কিন্তু দিদার ক্ষেত্রে দেখা গেছে যে এত কাছে উনুনের সামনে বসে ওটা পোড়াচ্ছিলেন, একটুও কাশি হয়নি। তাহলে এগুলো কি আনন্যাচারাল নয়? অবভিয়াসলি আনন্যাচারাল। আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছে? না শুনতে পেলে বলবেন, বা নেটের কি কোনো প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। একটু কেউ মানে কমেন্ট করুন, কমেন্ট করলে বুঝতে পারবো যে নেটের প্রবলেম হচ্ছে না, কেউ আছেন বা শুনতে পাচ্ছেন। মাঝে মাঝে আমার নেটটা খুব ডিস্টার্ব করছে এখানে তো। এখান থেকে তো নেটে মনে হচ্ছে আছে, কিন্তু তবুও মনে হয় হচ্ছে না, কারণ আমি কারো কমেন্ট একটু আগে দেখতে পাচ্ছিলাম না। কারো কোনো আনসার নেই, কোনো রিপ্লাই নেই, বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। খুব ডিস্টার্ব করছে নেট। প্লিজ কেউ একটু বলুন, হ্যাঁ কমেন্ট করুন, না হলে আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা নেটে। যাই হোক, আমি বুঝতে পারছি না, কেউ কমেন্টও করছে না। আমি প্লিজ একটু চেক করে নিচ্ছি মোবাইলে, হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না। মনে হয় কেউ নেই নাকি, কি জানি বাবা। এনিওয়ে, আমি আমার গল্পটা স্টার্ট করছি। তো যাই হোক, এবার পরের ঘটনাটা হচ্ছে আমাদের নিজের বাড়িতে। সেটা হচ্ছে যে আমরা যখন আমরা জানি নিশ্চয়ই যে একটা সময় আমাদের মানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, আমি নিজেও তাই, আমার জন্ম এখানে, বাট আমার পিতৃপুরুষ বা আমার বাবার জন্ম
বাংলাদেশে। তারা খুব মানে তারা খেয়েই চলে এসছেন এখানে, এবং এখানকার অনেক লোকজন আবার বিনিময় প্রথা করে বা খুব অল্প দামে জমি বিক্রি করে এখান থেকে চলে গেছেন। তো সেক্ষেত্রে আমি শুনেছিলাম যে ওই সময় রাইটের সময় বা বিভিন্ন হিন্দু মুসলিম দাঙ্গার সময় প্রচুর আহ মানুষজনকে, সেটা হিন্দু মুসলিম উভয়েরই হয়েছিল, মারধর করে, মার্ডার করে বিভিন্ন জায়গায়, পুরো এই মধ্যমগ্রাম বারাসাত এরিয়া জুড়ে বহু জায়গা আছে কবরের ওপরে কিন্তু বাড়ি বা জমির নিচে কবর আছে, যেটা আমরা অনেকে হয়তো নিজেরাও জানি না। যেমন আমার বাপের বাড়ি যে পাড়ায়, সে পাড়ায় আমি শুনেছিলাম এই ঘটনা ঘটেছিল। তার মানে আহ, আরো অন্যান্য জায়গায় ঘটেছে, কিন্তু অনেকে হয়তো জানেন না। সেক্ষেত্রে অনেক আনন্যাচারাল ব্যাপার দেখা যায়। যেমন এই মুহূর্তে আমি যেখানটায় থাকি বারাসাতের কাছাকাছি একটি জায়গায়, সেখানে কিন্তু আমাদের বাড়িতে কিছু ঘটনা ঘটেছিল, যেটাকে আমি খুব একটা বিশ্বাস করিনি, যেহেতু আমার সামনে ঘটেনি বলে। সেটা হচ্ছে যে আহ, এখানে যখন ফার্স্ট আসি আমরা এই কমপ্লেক্সে, তখন আমার হাজবেন্ড কিছু ফিল করেছিল, যে মনে হয়েছিল যে ঘরের মধ্যে হঠাৎ করে কেউ একটা কোথাও চলে গেল, বা কম্পিউটারে যখন কোনো কিছু কাজ করছিল তখন মনে হচ্ছে পেছনে কেউ একটা, খুব একটা বেশি হাইটের নয়, মানে হোয়াইট টাইপের কোনো ড্রেস পরা, সে ছেলে না মেয়ে খুব একটা উনি ও বুঝতে পারেনি, কিন্তু বারবার ও ফিল করেছে জিনিসটা। তা আমি যথারীতি বিশ্বাস করিনি কথাটা, ভেবেছি আমাকে ভয় দেখানোর জন্য ইয়ার্কি মারছে। কিন্তু আমার মেয়েও অনেক সময় এসে বলেছে কাকে যেন চোর এ ঘর থেকে ও ঘর, এবং সেটা আমাদের দুটো বেডরুমের মধ্যে ঘটনাটা বারবার ঘটে, অন্য কোনো জায়গায় কিন্তু হয় না। তা এই ঘটনাটার পরে কিছুদিন আগে এই ঘটনাটা প্রায় মানে ঘটেছে, সেটা আমার মেয়ে দেখেছে, বা আমার আমার মেয়ের রাশিটা খুব সফট রাশি, আর আমার হাজবেন্ড দেখেছে, কিন্তু আমি কোনোদিনই দেখিনি। কিন্তু সে কোনো ক্ষতি করেনি। তারপরে যখন পরে কিছুদিন আগের ঘটনা, এটা বেশি দিন আগে নয়, কিছুদিন আগের ঘটনা বলছি। সেটা হচ্ছে যে আহ, এই যে এই ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাটা কিন্তু কখনোই আমরা কারো কাছে বলিনি কখনো, মানে নিজেরা নিজেরা আলোচনা করেছি। কিন্তু কিছুদিন আগে আমার মাদার ইন ল এখানে এসেছেন। উনি আগে এখানে থাকতেন না, এবং উনি ব্যাপারটা খুব একটা জানতেনও না। তা তখন কটা বাজে, 10টার কাছাকাছি হবে। উনি তখন আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি, ড্রয়িং লিভিং রুম যেটা, সেখানে বসে রয়েছি, বাকি রুম দুটোর মানে লাইট, যেটা আর কি নাইট ল্যাম্প ওরকম জ্বালানো। তা আমার মাদার যিনি, ওনার খাওয়া হয়ে যাওয়ার পরে উনি কিচেনে চলে গেছেন, ওনার প্লেটটা নিয়ে উনি কিচেনে গেছেন। তা বেশ কিছুক্ষণ বাদে এসে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমরা কেউ ওখানে গেছি কিনা, মানে ওই ঘরের দিকে। তখন সত্যি কথাই আমরা কেউ যাইনি, আমরা তিনজন তখন এখানে, আমি, আমার মেয়ে এবং আমার হাজবেন্ড, তিনজনেই এখানেই বসে রয়েছি। তা সেক্ষেত্রে আমার শাশুড়ি বললেন যে উনি দেখেছেন যে একটি হোয়াইট ড্রেস পরা, স্কার্টের মতো বা এরকম একটা কি, মানে হঠাৎ করে তো মনে হলো যে আমার মেয়ের ঘরের থেকে পাশের ঘরে চলে গেল। এই ঘটনাটাই কিন্তু বারবার ঘটেছে, মানে ওই দুটো ঘরের মধ্যেই জিনিসটা ঘটেছে। বিশেষ করে আহ আমার মেয়ের ঘরে ওই কম্পিউটার, যখন আমার হাজবেন্ড কাজ করছিলেন তার পেছনে গিয়ে দাঁড়িয়ে ছিল, এরকম ব্যাপার হয়েছে। তা আমার যেটা মনে হয় যে আমি কেন দেখতে পাইনি জানি না, কিন্তু আমার মানে মাদ্রিলার ক্ষেত্রে উনি তো জানতেন না ঘটনাটা, উনি এসে হঠাৎ করে বলাতে আমরা তখন বললাম যে এই রকম একটা ব্যাপার সত্যি, কিন্তু ওরা দুজন ফিল করেছে বাট আমি ফিল করিনি কোনোদিন। তাহলে কোথাও না কোথাও তো কিছু আনন্যাচারাল থাকছে। এটা আমার তখন মনে হয় যে প্রত্যেকেই, আমরা যেমন মানুষরাও চাই নিজেদের বাড়ি বা বাসা যেরকমই হোক সেটা ছেড়ে কেউ যেতে চায় না। তাহলে সেই রকমই হয়তো এখানে এমন কিছু আগে ছিল যেটা আমাদের জানার বাইরে। সে কারো ক্ষতি করে না, কিন্তু হয়তো তার অপূর্ণ ইচ্ছে থেকেই হোক মাঝে মাঝে তাকে দেখা যায়। এবং আমি কিছুদিন আগে শুনেছি, এই ঘটনাটা আমি খুব একটা ডিটেলে বলতে পারবো না,
আমাদের সিকিউরিটিও নাকি মানে ভোর রাতের দিকে কোনো একটি কমপ্লেক্সের নিচে কোনো মহিলার আর কি কিছু উপস্থিতি অনুভব করেছিলেন, কিন্তু তারপরে তাকে আর দেখা যায়নি। এই ঘটনাটা আমি খুব একটা ডিটেলে জানি না, কারণ আমি তো সিকিউরিটির সাথে ডিরেক্ট কথা বলিনি, আমি শুনেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় হয়তো এখানে কিছু ছিল যেটা আমরা জানি না। তারাই মাঝে মাঝে হয়তো জানান না, তবে কাউকে কোনো ক্ষতি করেন না। কারণ আমরা যে বলি না যে আত্মা এলেই একটা ক্ষতি করবে, সবসময় বোধহয় ব্যাপারটা তা নয়। সব আত্মার ক্ষতি করারও বোধহয় পাওয়ার সবসময় থাকে না, বা সব আত্মাই খারাপ হয় সেটাও নয়। এনিওয়েজ, এরকম ঘটনাগুলো ঘটে। এরপরে আমি যে ঘটনাটায় যাব, আচ্ছা কেউ কি আছে আমি তো বুঝতে পারছি না, আমার নেটের ডিস্টার্ব হচ্ছে নাকি। এখানে তো দেখাচ্ছে নেট আছে। যাই হোক, এর পরের ঘটনাটায় চলে যাব। সেটা হচ্ছে ব্যারাকপুর রোডে একটি কালী মন্দির আছে। বারাসাত থেকে ব্যারাকপুরের দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটায় একটি মানে ব্যারাকপুর থেকে টুয়ার্ডস বারাসাত থেকে টুয়ার্ডস ব্যারাকপুর রাইট সাইডে একটি কালী মন্দির পড়ে। এবং অদ্ভুতভাবে প্রতি বছরই শুনেছি ওই কালী মন্দিরে কিছু না কিছু একটা ঘটে। যে ঘটনাটা আনন্যাচারাল। মানে আনন্যাচারাল এই কারণেই যে ওখানে কোনো একটা না একটা অ্যাক্সিডেন্ট হবে এবং মানুষ মারা যাবে, অথবা মানে এমন ভয়ঙ্কর ভাবে হবে অ্যাক্সিডেন্টটা যে সে হয়তো আহ, মানে ডিসেবল হয়ে যাবে, এরকম কিছু একটা ব্যাপার হয়। তা সেক্ষেত্রে আমরা সবাই বলতো যে মা নাকি প্রতি বছর একটি করে বলি নেন, কিন্তু কি জানি, আমার মনে হয় না মা তার সন্তানদের সঙ্গে এরকম করবেন। তা কিছুদিন আগে আমি যেটা মানে শুনলাম সেটা হচ্ছে ডেইলি হান্ট বলে একটি সাইট আছে, সেখানে প্রচুর নিউজ আছে, নিউজ পেপারের আগে বেরিয়ে যায় বলতে গেলে। সেখানে বেরিয়েছে ঠিক এই রাস্তাটারই কথা। এমনিতে ব্যারাকপুর রোডটা খুব সুন্দর রাস্তা, ওখানে না খুব একটা বারাসাত অন্যান্য রাস্তাগুলোর মতো রাস্তাটা অতটা খারাপ নয়, আর খুব স্মুথলি গাড়ি চালানো যায়। প্রচুর বাইক চলে, ফোর হুইলারও চলে। এবার সেইখানে দেখা গেছে যে কিছু মানুষ কিছু আনন্যাচারাল ব্যাপার ফিল করেছে। সেটা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের আগেই তারা দেখেছে যে কোনো মানুষ ওখান দিয়ে হেঁটে রাস্তা ক্রস করছে বা হেঁটে যাচ্ছে সামনে। এটা দেখার পরেই তাদের নাকি অটোমেটিক্যালি গাড়ির গতি তারা বাড়িয়ে দিয়েছে, এবং আহ, তার ফলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আবার কেউ আছে গাড়ি থামিয়ে দিয়েছে, এবং গাড়ি থামিয়ে দেওয়ার ফলে তার যখন ওই মানুষটাকে খুঁজতে গেছে দেখছে আর ওই রাস্তাটা এত ফাঁকা ফাঁকা না আজও, যদিও ওখানে অনেক কমপ্লেক্স আছে কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি। অনেকটা রাস্তা জুড়ে অনেক বড় বড় বিল্ডিং আছে, কিন্তু সেভাবে সন্ধ্যের পর থেকে না ওটা শুনশান হয়ে যায়। আমি ওই রাস্তা অনেকবারই যাই, ওখানে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে আর অনেক বড় বড় বিল্ডিং কমার্শিয়াল আছে, কিন্তু আমি সবসময় দেখেছি ওখানে সন্ধ্যের পর কেমন একটা নিস্তব্ধতা গ্রাস করে। এবার তারপরে দেখা গেছে যে ওই অ্যাক্সিডেন্টটা প্রায় প্রতি বছরই হয়। এখন মানুষ বলছেন যে ওখানকার যারা প্রত্যক্ষ করেছেন, কেউ যদি বেঁচে গেছেন বা ওই অ্যাক্সিডেন্ট মানে কাউকে দেখে তাড়াতাড়ি বাইক চালিয়ে ওই জায়গাটা ক্রস করে গেছেন, তারা হয়তো বেঁচে গেছেন। কিন্তু তাদের মুখ থেকেই শোনা যে ওখানে সত্যি আনন্যাচারাল কিছু আছে। মাঝে মাঝে দেখা যায় সামনে কাউকে, তাকে দেখে গাড়ি থামালে তাকে আর দেখা যায় না। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ওই এমনিতে মানুষ বলে মা মা কালী বলি নেন, কিন্তু আমার মনে হয় আনন্যাচারাল ব্যাপারটা এখানে সত্যি মা কোনোদিন সন্তানের ক্ষতি করতে পারেন না। যাই হোক, এর পরের গল্পটা হচ্ছে একটা মুসলিম কবরখানার পাশের গল্প আর কি। এই ঘটনাটা আমার শোনা। সেটা হচ্ছে যে আহ, এখান থেকে ধরুন সেরকম কেউ জয়েন করেনি আজকে, না? যাই হোক, আহ, এখান থেকে আহ, বেশ ওই বিরাটির ওই সাইডটা হবে। ওখানে আমি একটি জায়গায় পড়তে যেতাম। আমাকে পড়তে যেতে গেলে আমাকে একটা মুসলিম এরিয়া ক্রস করে তারপর যেতে হতো, তারপর আবার সব। আর ওখানে প্রচুর লোক থাকেন, কিন্তু ব্যাপারটা কি মুসলিমদের
কবর কিন্তু তাদের বাড়ির আশেপাশেই হয়, যেটা একসময় বাংলাদেশে হিন্দুদের মধ্যেও প্রচলন ছিল, যার যার শ্মশান তার বাড়ির কাছেই থাকতো। এখানে যদিও সেটা হয় না, কিন্তু মুসলিমদের মধ্যে এখনো ব্যাপারটা আমি দেখেছি, তার বাড়ির পেছনে বা এমনি মুসলিমদের ওখানে বাঁশ বাগানের একটা ব্যাপার থাকে। আর বাঁশবাগান মানে কেরো একটা ভূতের ব্যাপার চলে আসে, যাই হোক। তা সেরকমই একটা জায়গা ক্রস করে আমাকে পড়তে যেতে হতো। তারপর ওখানে কৃষাণু চ্যাটার্জি, হ্যাঁ একজনকে এখন দেখা গেল, ওয়েলকাম কৃষাণু। তারপরে আমি ওখান থেকে পরে যখন ফিরতাম, তখন আমাকে আমার এক কাজিন ব্রাদার আমাকে আনতে যেত, আমার মাসির ছেলে। যাই হোক, এরকম ভাবেই তখন ঘটনাটা শোনা আর কি। তা ও একদিন আমাকে আনতে যাচ্ছে ওখানে কিন্তু। হ্যাঁ দেবীব্রতা, এতক্ষণ কোথায় ছিলিস? তারপরে হ্যাঁ শ্রুতি, থ্যাংক ইউ বলছি। এতক্ষণ সবাই কোথায় ছিলে? এনিওয়ে, আমার নেটটাও ডিস্টার্ব করছিল। তারপরে আমাকে ওখান দিয়ে ক্রস করে আমি দিনের বেলায় পড়তে যেতাম, কিন্তু যখন পড়ে ফিরতাম তখন একটু রাত হয়ে যেত। 9টার সময় আমাকে, দিনের বেলা বলতে কি গরমকাল হলে সেটা অবভিয়াসলি সন্ধ্যে 6টা 7টা তো অন্ধকার হয় না, ওটা গরমকালের সময় ছিল। তা আমাকে যখন আনতে গেছিল, ও তখন নাকি ফিল করেছিল যে কোনো একটি লোক আস্তে আস্তে ওর সামনে হেঁটে হেঁটে আসছে। তারপরে কিছুক্ষণ পরে দেখছে লোকটাকে আর দেখা গেল না। তখন ওখানে কিন্তু মানে একটু ডিস্টেন্সে বাড়িঘর ছিল, তো ভাবছে যে কোথায় গেল লোকটা। তখন দেখলো অদ্ভুত ভাবে লোকটি, আচ্ছা এখন সবার ইয়েগুলো আসছে। হ্যাঁ আমি শুরু করেছি, কিন্তু মাঝখানে ডিস্টার্ব হয়েছে একটু। তারপরে লোকটি হঠাৎ করে মনে হয় যেন ভ্যানিশ হয়ে গেল, এবং যেদিকটা কবর সেদিকে কোথাও একটা চলে গেল। এবার আমি জানি না এটা সত্যি ওটা ভূত ছিল কিনা, কিন্তু এটাও তো ঠিক কথা, রাত্রিবেলা কবরের কাছে কেনই বা যাবে। আহ, জানি না এখন, এরকম একটা ব্যাপার ঘটেছিল। আর ঠিক সেম ঘটনা কিন্তু আমি সেম ঘটনা কিন্তু আরো একজনের সঙ্গে ঘটেছিল। সেটা সে রাত্রিবেলা পিকনিক করে ফিরছিল, সেটা পুরোটাই মুসলিম পাড়া। পিকনিক করে ফিরছিল, তার আগে আগে একটি শাড়ি পরা, মনে হচ্ছে সাদা শাড়ি, যাই হোক এবার অন্ধকারে ভালো করে বুঝেছে কিনা জানি না। এবার শাড়ি পরা, এবং সে সাইকেল চালিয়ে ফিরছিল, শীতকাল ছিল। এবং শীতের জন্য জানেন নিশ্চয়ই যারা সাইকেল চালায় তারা কিন্তু আচ্ছা কি জানি, আমি বুঝতে পারছিলাম না রে দেবীব্রতা, আমার মনে হচ্ছিল যেন ডিসকানেক্টেড হয়ে গেছিল। এনিওয়ে, সাইকেল চালিয়ে তারপরে ফিরছিল। এবার সাইকেল যারা চালান তারা বুঝতে পারবেন যে শীতকালে সাইকেল চালানো বা টু হুইলার চালানো কি প্রচন্ড কষ্টের, ভীষণ শীত লাগে। এবং অনেক রাত হয়ে গেছিল, সে আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিল, শীতের জন্য জোরে চালাতে পারছিল না। তারপর হঠাৎ করে দেখছে, হঠাৎ করে যেন মাটি ফুঁড়ে এরকম একটা আহ হ্যাঁ মিস্টার কৃষাণ, শুরু তো আমি করেছি অনেকক্ষণই, আপনি এতক্ষণ ছিলেন কিনা জানি না, আমার নেটের ডিস্টার্বের জন্য আমি কাউকে দেখতে পাইনি। এনিওয়ে, তারপরে বলছে যে হঠাৎ করে মাটি ফুঁড়ে যেন একটা বউ চলে এলো। এবার ভেবেছে হয়তো আমি খেয়াল করিনি, হতে পারে আশেপাশ থেকে কোনো একটা জায়গা থেকে বেরিয়েছে। তারপর সেই সাইকেল চালাতে চালাতে ওদের বাড়ির কিছুটা 2-3টে প্লট আগে কবর, এবং কবরটা ওয়াল দিয়ে আহ, আর কি ঘেরা, বাউন্ডারি ওয়াল দিয়ে। খুব একটা উঁচু নয় ওয়ালটা, মানে একটা মানুষ সমানও নয়, দেখা যায়। আর তখন দেখলো যে বউটা না ওইখানটায় এসে হঠাৎ করে মনে হয় যেন বউটাকে আর দেখা যাচ্ছে না। তখন বলছে এখনো তো মানে কবরের পাশে তো গায়ে তো কেউ বাড়ি করে না, একটু ছেড়েই করে। বলছে এখনো তো কোনো বাড়ি আসেনি, কি মানে কিন্তু এই ভদ্রমহিলা কোথায় গেলেন। অদ্ভুত এই দুটো ঘটনা ঘটেছিল, যেটা আমার এক কাজিনের সাথে এবং আমার ওই পরিচিত ছেলেটির সাথে। দুজনই একই রকম ভাবে দেখেছে কবরের কাছে। শুধু ডিফারেন্স এটাই, দুটো জেন্ডার আলাদা, ওটা ছিল মেল, উনি হচ্ছেন ফিমেল। দুজনকেই দেখা গেছে কবরের কাছে এসে ঢুকে যেতে, এবং সেটা তখন আমার ক্ষেত্রে বেশি রাত ছিল না, তখন 9টা 9:15 বাজে। আর গরমকালই ছিল। আর আরেকটি ছিল শীতকাল, সেটা তখন রাত প্রায় 12টা বেজে গেছে। শীতকালে যেরকম সবাই পিকনিক করে, পিকনিক করে ফেরার পরে সেটা উনি দেখেছিলেন। এবার কি সত্যি ভূত, লোকটির ব্যাপারে যদিও বা ভাবা যায় যে একটি লোক সাহস করে ঢুকে, কিন্তু কোনো মহিলা অত 12:30 12টা 12:30টার সময় ওখানে একটা কবরখানায় ঢুকে যাবে, এটা বোধহয় একটু আনন্যাচারালি বটে। জানি না কি ছিল, কিন্তু যে ঘটনাটা ঘটেছে আমি সেটা আপনাদের কাছে বললাম।
কৃষাণু বাবু, ভূত সবাই ট্রাস্ট করে বলে আছে, আবার এটাও ঠিক অনেকে ভূত ট্রাস্ট না করলেও ভূতের গল্প শুনতে ভালোবাসে বলেও আছে। আমার মনে হয় না সবাই যে ট্রাস্ট করেই আছে। বিভিন্ন গল্পের নিচে অনেক কমেন্ট পড়লেই সেটা বোঝা যায়। যাই হোক, তবু ভূত বা আত্মা কিছু ট্রাস্ট না করার পেছনে কারণ থাকে প্রত্যেকটা মানুষেরই। এবার যারা যারা ফিল করেছে নিশ্চয়ই ট্রাস্ট করবে। আমি ফিল না করলেও কিছু কিছু আনন্যাচারাল ঘটনা ঘটেছে বলে আমিও ট্রাস্ট করি, আত্মা বলে নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা, যাই হোক, এর পরের ঘটনাটা হচ্ছে, আমি একটি এই ঘটনাটা আমি কারো কাছ থেকে শুনিনি। এই ঘটনাটা আমি একটি সাইটে পড়েছিলাম এবং ওই ভদ্রলোকটা সত্যি ঘটনাটাই তুলে ধরেছিলেন। ওনার নামটাতে আমি এখানে উল্লেখ করছি। ওনার নাম শুভেন্দু সিনহা। উনি একটি জায়গায় গল্পটি মানে দিয়েছিলেন, সেটা আমার খুব ভালো লেগেছিল। ভালো লেগেছিল এই কারণে, ঘটনাটা সত্যি এবং ঘটনাটা দেখে বোঝা গেছিল যে এটা কখনোই কোনো গল্প হতে পারে না। সেটা হচ্ছে, উনি যখন পড়াশুনো করতেন সেই সময় কোনো সাউথ কলকাতার দিকে কোনো একটি হস্টেলে থাকতেন। উনি নামও বলেননি, নাম যে ন্যাচারালি বলবেন না। এবার সেই হস্টেলটা কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা ছিল এবং হস্টেলের ভেতরে সরি ক্যাম্পাসের ভেতরেই হস্টেলটা ছিল এবং আরো অনেক বিল্ডিং ছিল, রেস্টরুম থেকে শুরু করে আরো যে সমস্ত বিল্ডিং গুলো কলেজের সবকিছুই ওই বাউন্ডারির মধ্যেই ছিল। আর বাউন্ডারির বাইরে কিছুটা ফাঁকা জায়গা পেরিয়ে আবার সে মুসলিম কবরখানা ছিল। তারপর এবং ওনাদের যে হস্টেলটা ছিল, সে হস্টেলটা ছিল 3 তলা এবং গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ইয়ার সেকেন্ড মানে ঠিক একটি করে ইয়ারের সাথে সাথে আপগ্রেডেশনটা হতো ফ্লোরের। যেমন ফার্স্ট ইয়ারের ছেলেরা থাকতেন, মানে বয়েজ হোস্টেলের কথা বলছি, ফার্স্ট ইয়ারের ছেলেরা থাকতেন গ্রাউন্ড ফ্লোরে, সেকেন্ড ইয়ার থার্ড সেকেন্ড ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোর সরি, আর যারা থার্ড ইয়ার তারা সেকেন্ড ফ্লোর, এরকম করতে করতে সেকেন্ড ফ্লোর পর্যন্তই ছিল। এইরকম একটি সময় যখন ওদের এক্সাম হয়ে গেছে এবং ভদ্রলোকের রুম পার্টনার যিনি ছিলেন তিনি এক্সাম হওয়ার পরেই বাড়ি চলে গেছেন, আর ভদ্রলোক ওয়েট করছিলেন ওনার কোনো বন্ধুর সাথে। হ্যাঁ নিশ্চয়ই পলাশবাবু, আত্মা নিশ্চয়ই আছে, আর আছে বলেই মানুষ তো, ভগবান থাকলে ভূত থাকবে তাই না? পজিটিভিটি থাকলে নেগেটিভিটিও থাকে। হ্যাঁ আকাশ দত্ত, হ্যাঁ এসেছো, ভালো। এবার তারপরে যেটা হলো, ওরা তখন গুটি কয়েক ছেলেই আর কি হস্টেলে আছে, কারণ অনেকেরই এক্সাম শেষ হয়ে গেছে, যাদের হয়নি তারাই রয়েছে। তো এই ছেলেটি ওয়েট করছিলেন, মানে ভদ্রলোক ওয়েট করছিলেন ওনার কোন এক পার্টনারের জন্য, যে ওর থেকে সিনিয়র ছিল, যে একসঙ্গেই হয়তো বাড়িতে যাবেন। জেনারেলি উনি সেদিন রুমে একাই ছিলেন, রুম পার্টনার যেহেতু বাড়ি চলে গেছেন, সরি। তারপরে অনেক রাতের দিকে হঠাৎ করে একটা মানে কান্নার আওয়াজ শুনতে পান উনি। তখন উনি ভাবছে যে কি জানি কোথা থেকে কান্নার আওয়াজ আসবে এখানে। তা এমন সময় দরজায় নক, মানে খুব জোরে জোরে কারা যেন নক করছে, তো দরজা খুলে দেখে ওই হস্টেলে বাকি যারা ছিল সিনিয়র ছেলেগুলো। তখন ওরাও শুনতে পেয়েছে কান্নার আওয়াজটা, কিন্তু এই কান্নার আওয়াজটা হচ্ছিল এই ছেলেটি বা এই ভদ্রলোকের মানে জানলার বাইরের দিকটায়। এত জোরে জোরে হচ্ছিল, অন্য জায়গা থেকে শোনা যাচ্ছিল, বাট ওটাকে ট্রেস করা যাচ্ছিল না। তখন ওরা এর ঘরে এসে নক করে এবং এর ঘরে এসে নক করার পরে ওরা তখন জানলার দিকে দৌড়ে যায়। দৌড়ে গিয়ে দেখে একটা মহিলা বসে কাঁদছে এবং একটি কোনার দিকে বসে কাঁদছে। তারপরে তার পরনে একটা বোরখা মতো। তখন ওরা সবাই বললো, আপনি এখানে এসে কাঁদছেন কেন?" আমার বলছে, "আমার খুব তেষ্টা পেয়েছে, আমার না খুব তেষ্টা, আমাকে একটু জল খাওয়াবে?" তখন ওরা সঙ্গে সঙ্গে একটা মানে কাগজের গ্লাস ছিল আর কি, পেপার গ্লাস যেটা, সেই পেপার গ্লাসের মধ্যে নিয়ে ওনাকে জল দেয়। তা জলটা দেওয়ার পরে আহ তখন ওরা সবাই জিজ্ঞেস করলো যে আপনি এখানে, হঠাৎ করে খেয়াল হলো যে ওই বাউন্ডারি পেরিয়ে এখানে কি করে এলো। আচ্ছা, আপনি এখানে এলেন কি করে, আপনি থাকেন কোথায়, বা এখানে ঢুকলেন কি করে? এতক্ষণ মানে ওদের খেয়ালই ছিল না যে মেন গেটে কেউ খুলে না দিলে এই বাউন্ডারি পেরিয়ে এত রাত্রিবেলা কখনো সম্ভব হবে না ওই কলেজ ক্যাম্পাসে ঢোকা। তো এটা বলতেই ভদ্রমহিলা মানে জিজ্ঞেস করেছে কোথায় থাকেন। তা উনি যেদিকটা দেখালেন সেদিকটা কিন্তু কোনো লোকালয় নয়, সেই কবরখানাই ছিল।
উনি তখন আস্তে আস্তে ওইদিকে চলে গেছেন। তারপরে দেখা যায়নি ভদ্রমহিলাকে, কিছুটা যাওয়ার পর দেখা যায়নি। ওরা তখন দৌড়ে হস্টেল থেকে বেরিয়ে ওই যে ওই জায়গায় জানলাটার নিচে গিয়ে দেখছে কাপটা মানে ওই গ্লাসের যে ইয়েটা, পেপার গ্লাসটা ওটা পড়ে রয়েছে। ওই মহিলাকে আর কোথাও দেখা যাচ্ছে না। আর অদ্ভুত ভাবে এইটুকু সময়ের মধ্যে উনি গেলেন কোথায়? তখন ওরা সব দারোয়ানকে গিয়ে, মানে সিকিউরিটি যে, তাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে তুমি কি কাউকে দেখেছো বা গেট খুলেছো? তখন বলছে না তো। তখন বলছে যে স্কন্দকাটা ভূত, না স্কন্দকাটা ভূত আমি দেখিনি, আমি কোনো ভূতই দেখিনি। যাই হোক, ভূত সবসময় কিন্তু দেখা যায় না, ফিল করাটাও একটা উপস্থিতি আছে তার বোঝা যায়। ভূত দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার। এনিওয়ে, তারপরে ওই দারোয়ানকে কি যখন জিজ্ঞেস, দারোয়ান বলছে না আমি তো কাউকে দেখিনি। তখন এটা তো একটা ভীষণ অদ্ভুত ব্যাপার যে এই ভদ্রমহিলা এই বাউন্ডারি পেরিয়ে ঢুকলেনই বা কি করে? তো এটা যদি ভূত না হয় তাহলে কাকে ভূত বলবো জানি না। আর উনি কবরের দিকেই বা গেলেন কি করে, ওকে যেখানে কোনো মানুষ থাকে না। যাই হোক, এটা একটা ঘটনা আহ আমার পড়ে মনে হয়েছিল যে ভীষণ সত্যি ঘটনা। এই উনি পুরো উল্লেখ করেছেন, ওনার সাল উল্লেখ করে বলেছেন। তা শুধু উনি নামটা বলেননি কলেজের। আচ্ছা, এবার আসছি বারাসাত গভর্নমেন্ট কলেজের কথা। গভর্নমেন্ট কলেজে বারাসাতে অনেকেই জানেন যারা পড়েছেন বা বারাসাতে থাকেন, একটা কথা কিন্তু প্রচলিত আছে, এখানে ভূত আছে। ঠিক যেমন শোনা যায় না ন্যাশনাল মিউজিয়ামে ভূত আছে, পুতুল বাড়ির রহস্য নিয়ে অনেক কথা আছে, কেউ বলেন নেই ভূত, কেউ আছে, সেরকম বারাসাত গভর্নমেন্ট কলেজ নিয়েও অনেক কথা আছে। এই বারাসাত গভর্নমেন্ট কলেজে আমার হাজবেন্ড পড়তো। এবার সেক্ষেত্রে ওর মুখ থেকেই শোনা, আহ, একদিন কলেজে, মানে পরীক্ষার আগে আগে দেখবেন স্টুডেন্ট খুব কম আসে, এবং স্টুডেন্ট কম আসার ফলে অনেক সময় ক্যাম্পাস ফাঁকা ফাঁকা লাগে, এবং অনেক ঘরটর গুলো দেখলে কেমন একটা গা ছমছম করে। তা ও এরকম ইউরিনালের দিকে যাচ্ছিল, যেতে গিয়ে হঠাৎ করে কোনো একজনকে দেখেছে আর কি ওই দিকে ঢুকতে, এবং ঢুকতে গিয়ে ও একটু ওয়েট করলো যে কেউ একজন গেছে যদিও, তারপরে ও আবার সঙ্গে সঙ্গে পেছন পেছন গেছে গিয়ে, ও তো ওই জায়গায় দাঁড়িয়ে, কেউ যদি বেরোয় সেই একই জায়গা দিয়ে তো বেরোবে, কিন্তু ঢুকে গিয়ে ও আর কাউকে দেখেনি। এটা সত্যি একটা অস্বাভাবিক ঘটনা, যে একটা মানুষ তো আর দিনের আলোয় উবে যেতে পারে না। কিন্তু তাহলে বারাসাত গভর্নমেন্ট কলেজের ঘটনাগুলো যে অনেকেই বলেন, আরো অনেকেই বলেছেন যে এরকম আহ, ওই বাথরুমের কাজটাতেই অনেকে অনেক কিছু ফিল করেছেন। কিছুদিন আগেও আমি একটা জায়গায় দেখলাম, একটি ভিডিওতে একজন বলছিল তো এই বারাসাত গভর্নমেন্ট কলেজের বাথরুমের ওদিকটায় অনেকেই অনেক কিছু ফিল করেন বা অনেককে দেখেছে আর কি, কার উপস্থিতি অনুভব করেছে। আচ্ছা, এইবার আরেকটা গল্পে চলে আসছি। এগুলো খুব ছোট ছোট ঘটনা, আসলে কি এগুলো তো শোনা বা সত্যি ঘটনার উপর বেস করেই বলছি, তাই জন্য খুব বাড়িয়ে তো বলা যায় না। উম, যাই হোক, আচ্ছা, এরপরে যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমার ফাদার ইন ল উনি পুলিশে ছিলেন। এবার ওনার এক কলিগের থেকে শোনা আর কি, উনি বলেছেন যে ওনার ট্রান্সফার হয়েছিল এমন একটি জায়গায়, যে জায়গাটা একটু ইন্টেরিয়ার আর কি। সেখানে উনি প্রথমে গিয়ে ঘর পাচ্ছিলেন না, মানে ঘর বলতে কোয়ার্টারের কথা বলছি, প্রথমে গিয়ে কোয়ার্টার পাচ্ছিলেন না। এবার ওনার আরেকটা ব্যাপার কি ছিল যে ওনার মানে নতুন বিয়ে হয়েছে, এবার ফ্যামিলিও নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে উনি ওখানে একজনকে ধরে একটি বাড়ি ভাড়া নেন রেন্টে। এবার রেন্টে নেওয়ার পরে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে আহ হ্যাঁ, তারপরে রেন্টে নেওয়ার পরে ওনার ওখানকার একজন স্টাফ ঠিক করে দিয়েছিল। তা শোনা যায় যে ওই বাড়িটা নাকি একজন ভদ্রলোক করেছিলেন একটু নিরিবিলিতে থাকবেন বলে, কিন্তু উনি, যাই হোক, সামা উনি থাকেননি, উনি এখন ছেলের কাছে চলে গেছেন, কিন্তু কেন থাকেননি কি ব্যাপার কেউ জানে না। তো এই বাড়িটা বেশ কমই ভাড়া পাওয়া গেছে। আহ তো এই কমে ভাড়া পাওয়াতে একটুখানি ওনাদের স্ট্রাইক করেছিল যে এত কমে একটা ছিমছাম দোতলা বাড়ি, বেশ নিচতলাটা ভাড়া দিয়েছে, যাই হোক তবু এরকম একটা বাড়ি ভাড়া দিল, ওপর তলাটা আটকানোই ছিল। আহ, বেশ কিছুটা জায়গা জুড়ে বাগান করা এরকম, তবু ওরা নিয়ে নিয়েছে, এখন দরকার।
তা ভদ্রলোক বাড়ি ঠিক করে ওনার ওয়াইফকে নিয়ে গেছে, তো ওনার ওয়াইফ ওই জায়গাটা দেখে একটু বিরক্ত হয়েছে। বলছে তুমি আর বাড়ি খুঁজে পাওনি, তুমি এরকম একটা জায়গায় বাড়ি নিয়েছো যেখানে দোকান বাজারও তো কত দূরে, হঠাৎ কোনো বিপদে পড়লে কোনো, আর ওখান থেকে অন্যান্য বাড়িগুলো না একটু ডিস্টেন্সে, আমি বলছি কারণ যদি বিপদ হয় তখন মিস্টার কৃষাণু চ্যাটার্জি, কোনটা বলুন ডিসঅর্ডার কোনটা বলছেন জানি না, যাই হোক। তারপরে ওখানে উনি যখন এসে দেখেন ওর হাজবেন্ডের সাথে খুব ইয়ে করে যে তুমি এখানে নিয়েছো, কোনো ঝামেলা হলে বা কোনো প্রবলেম হলে কাউকে ডাকলেও কেউ শুনতে পাবে না, আর দোকান বাজারও দেখছো কত দূরে, এখানে কেউ বাড়ি ভাড়া নেয়। তখন ও বলছে দেখো আমি এখন তো চট করে কোয়ার্টার পাইনি, যখন এখানেই কিছুদিন থাকতে হবে, কোয়ার্টার পেলে তো আমরা চলে যাবো। যাই হোক, এখন কিছু করার নেই, থাকতে হবে। ওখানে উনি ওরা স্টার্ট করলো থাকা। এবার পরের দিন যথারীতি সকালবেলা, আর সকালবেলা উঠে উনি ডিউটিতে চলে গেছেন, আর ওয়াইফ রান্না বান্না করছে। রান্না করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে কে যেন একটা আছে, মানে কারো একটা যেন আনক্যানি ফিলিং একটা, মনে হচ্ছে সারা বাড়িতে উনি ছাড়াও কেউ আছে। এমনিতে তো একটা নিস্তব্ধ ব্যাপার, কেউ আশেপাশে থাকে না, তার উপর যদি এরকম একটা ফিলিং হয় ন্যাচারালি খুব ভয় করে। তো উনি রান্না করতেও মানে মন দিয়ে রান্না করতে পারছেন না। যাই হোক, কিছু আর বলেননি। আহ মনে হলো যেন কেউ আছে আছে, সারাদিন এভাবে কেটে গেল। রাত্রিবেলা যখন ওনার হাজবেন্ড এসছে, তখন উনি ওনার হাজবেন্ডকে কিচ্ছু বলেননি, কারণ হয়তো ভাববে যে ভয় পাচ্ছে বা আহ, হাসবে, সেই জন্য কিছু বলেননি। শুধু বলেছে যে দেখো আমি একা একা থাকি, একটা কাজের লোকের ব্যবস্থা করো, তাহলে কি সারাদিন একটা সঙ্গীও হবে, একটা সারা দিনের একটা কাজের লোক, তুমি এলে সে চলে যাবে। তখন বলছে যে ঠিক আছে, দেখবো। তারপরে আহ কাজের লোক খুঁজতেও তো একটা টাইম লাগে না। তারপরের দিন উনি আবার যথারীতি ডিউটিতে চলে গেছেন, আর সে রান্না বান্না করছে ভদ্রমহিলা। তারপরে হঠাৎ করে মনে হলো কি ভীষণ গরম লাগছে, তখন হঠাৎ দেখছে রান্নাঘরের জানলাটা খোলেনি। তখন বলছো তাহলে বোধহয় এই জন্য গরম লাগছে, রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছে। এবার রান্নাঘরের জানলাটা খুলে দেওয়ার পরে দেখছে যে একটা মেয়ে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে মেয়েটা মানে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে, একটা ব্লু কালারের শাড়ি পরা। তখন আহ, ভাবছে যে মেয়েটাকে না পেছন থেকে দেখে ভদ্রমহিলা মনে হচ্ছে যেন উনি নিজেকে আয়নায় দেখছেন, এরকম একটা ব্যাপার। তখন বলছে যে আহ, মেয়েটাকে ডেকেছি, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয়নি, আস্তে 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 চলে গেছে। আমি বলছি এমনিতে এই জায়গাটা তো ফাঁকা, কোনো আশেপাশে সেরকম দূরে দূরে বাড়ি, এই মেয়েটি কোথা থেকে এলো। যাই হোক, সে আবার রান্না করতে ব্যস্ত হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে দেখছে ওই বাড়িটার পাশে একটি পুকুর ছিল, ওই দেখছে যে মেয়েটা পুকুরে সাঁতার কাটছে। বলছে একটু আগে মেয়েটাকে দেখলাম চলে যেতে, এবার ও পুকুরে সাঁতার কাটছে। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে আর কিছু বলেনি। কিন্তু এই ঘটনাটা না তার মাঝে মাঝেই হতে শুরু করলো। এবং একদিন তার হাজবেন্ড মানে বাড়ি এসেছে, বাড়ি এসে দেখছে যে তার ওয়াইফ রান্নাঘরে, সরি রান্নাঘরে বলছি, ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। তো ও তো ভেবেছে ওর ওয়াইফ চুল আঁচড়াচ্ছে, পেছন থেকে গিয়ে ও ওয়াইফকে এরকম হাক করেছে। হাক করেছে পর তখন দেখছি কি মানে শরীরটা ভীষণ ঠান্ডা। তারপরে বলছে আহ, আর আয়নার মধ্যে তার কোনো রিফ্লেকশন হচ্ছে না, সেটা দেখেও প্রচন্ড ভয় পেয়ে গেছে। প্রচন্ড ভয় পেয়ে গিয়ে চিৎকার করে উঠেছে। ন্যাচারালি এরকম একটা জিনিস দেখে চিৎকার করেই উঠবে। তখন ওর ওয়াইফ দৌড়ে এসছে, এসব চিৎকার করছো কেন, তখন তাকিয়ে দেখছে কেউ নেই। তো এরকম ব্যাপারগুলো ঘটছিল। তখন বলছে যে এই জিনিসগুলো আনন্যাচারাল, এই ব্যাপারগুলো কোথা থেকে ঘটছে, তাহলে বাড়িটাতেই নিশ্চয়ই কোনো দোষ আছে। তখন ওর ওয়াইফও ঘটনাটা বলবে, বলবে যে আমিও না এরকম দেখেছি, যে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে, তারপর দেখতে পাচ্ছি না কিছুক্ষণ পরে তাকে পুকুরে দেখছি। তখন বলছে যে কি জানি যে মানে ভদ্রলোক বাড়ি ঠিক করে দিয়েছে বা যে স্টাফটি বাড়ি ঠিক করে দিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, বা আমি বা আজকে কি দেখলাম। আসলে কি এই যে কিছুক্ষণ আগে একজন বলছিল না ভূত এখানে সবাই বিশ্বাস করে বলেই আছে, আমরা সবাই এখানে আছি। ব্যাপারটা কি হয়, ভূত বিশ্বাস করলেও মানুষ চট করে না মেনে নিতে চায় না, আজকের এই সায়েন্সের যুগে চট করে মেনে নিতে চায় না। তাই জন্য ওরাও ভাবছে যে আমাদের কোথাও ভুল হচ্ছে, বারবার এটাই ভাবছে যে আমাদের কি কোথাও ভুল, হয়তো যা ঘটছে সেটা আনন্যাচারাল, এটাও যেমন বুঝতে পারছি, আবার পাশাপাশি এটাও মনে হচ্ছে যে কেন এরকম হয় নাকি, আবার এরকম ব্যাপারটা হচ্ছে। এইভাবেই কয়েকদিন কেটে গেছে।
তারপরে একদিন ঘুমের মধ্যে ভদ্রলোক স্বপ্ন দেখছে যে ওনার ওয়াইফ একটা ব্লু কালারের শাড়ি পরে জলে ডুবে যাচ্ছে। তখন এটা দেখে সত্যি একটু ভয় পেয়ে গেছে। আর মানে দেখছে যে উনি এমন ভাবে দেখছেন মনে হচ্ছে না পুকুর পাড়ে ওনার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে ব্লু কালারের শাড়ি পরে, ওনাকে উনি পেছন থেকে ডাকছেন, শুনছেন না, জলে চলে গেছে। তো চিৎকার করে ডাকছে। আর তখন দেখছে যে ও বিছানাতেই, ঘুম ভেঙে দেখছে বিছানাতেই শুয়ে রয়েছে। তখন ওর ওয়াইফ বলছে কি হলো, চিৎকার করছিলে কেন? তো উনি কিছু আর বলেননি, রাত হয়ে গেছে, আবার ওয়াইফ ভয় পাবে, এমনি এরকম ঘটনা ঘটছে, জল খেয়ে শুয়ে পড়েছে। পরের দিন উনি স্টাফটিকে মানে যে স্টাফ ঠিক করেছে তাকে জিজ্ঞেস করে চেপে ধরেছে গিয়ে যে কি ব্যাপার, এরকম কিছু কিছু আনন্যাচারাল, বলছে কেন আপনি জিজ্ঞেস করছেন কেন এই কথাটা? বলছে না বলো ওখানে কিছু কি আনন্যাচারাল হয়েছিল? বলছে কেন, কি হয়েছে বলুন? কই আমি জানি না তো, সে কিছু বলতে চাইছে না। বলছে না, নিশ্চয়ই কিছু হয়েছিল, জানি না বললে হবে না, বলো। এবার তখন বললো হ্যাঁ এই ভদ্রলোক এখানে যিনি থাকতেন তিনি কিন্তু থাকতে পারেননি। উনি রিটায়ারমেন্টের পর ভেবেছিলেন ওনার ছেলে এবং শুধু একমাত্র ছেলে বিদেশে থাকে, এবং উনি ওনার ওয়াইফকে নিয়ে এখানে বাড়ি করেছিলেন। রিটায়ারমেন্টে অনেকে আছে একটু ভালো খোলামেলা জায়গায়, সারা জীবন শহরে কাটিয়ে এসে একটু খোলামেলা জায়গায় থাকতেন, তার উনি বাড়িটা খুব শখ করেই করেছিলেন, কিন্তু উনি থাকতে পারেননি। কেন থাকতে পারেননি না, ওনার কিন্তু একটি মেয়েও ছিল, সে মেয়েটি কোন একটি অজ্ঞাত কারণে জলে ডুবেই সুইসাইড করেছিল। এবং অদ্ভুতভাবে মেয়েটির প্রিয় রং ছিল ব্লু। তারপর স্বভাবতই ওরা আর ওখানে থাকেনি, ওখান থেকে চলে যায়। তা এই হলো ঘটনা। আজকে 10টা বেজে গেছে, আমার একটু শুরু করতে দেরি হয়ে গেছে। যাই হোক, আমি লাস্ট একটা ঘটনা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে একটি হসপিটালের ঘটনা। আহ, একটি কেবিনে একজন ভদ্রমহিলার, যাই হোক এটা নাম না করেই বলা উচিত, একজন ভদ্রমহিলা কাছে শোনা, একটি কেবিনে ওনার বেবি হয়েছে, বেবি হওয়ার পরে খুব খুশি হাজবেন্ড ওয়াইফ। তা কেবিনে তো সেপারেট আয়া থাকে, তা আয়া নিয়ে উনি বেবি কটে বাচ্চা শোয়ানো, উনি রাতে ঘুমোচ্ছেন। বেবি হয়েছে জাস্ট সেই দিনই হয়েছে। এবার সিজার হয়েছিল, তার জন্য একটা ড্রাউজিনেস আছে ভদ্রমহিলার, বেবি কটে বাচ্চা আর আয়া রয়েছে। ওই ড্রাউজিনেস এর মধ্যে উনি একটা মাঝরাতে একটা আওয়াজে ওনার আওয়াজ হচ্ছে, আওয়াজে ওনার ড্রাউজিনেসটা যেন হালকা কেটে গেল, এবং উনি দেখলেন যে ওনার বেবি কটে বাচ্চাটা নেই। বেবি কটে বাচ্চাটা নেই পর ও মানে দেখছে কোনার দিকে একটা ছায়া, এবং যেটা ঘটছে সেটা কিন্তু ভালো ঘটছে না। তখন উনি খুব চিৎকার করে উঠেছেন। চিৎকার করাতে আয়া ছুটে এসে বলছে চিৎকার করছেন কেন, অ্যাকচুয়ালি উনি ঘুমের মধ্যেই দেখেছেন স্বপ্নটা। হ্যাঁ, ওরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কেন দেখেছেন সেটা পরের দিন দেখা যায়। পরের দিন তো আর সেই ড্রাউজিনেসটা ছিল না, স্বাভাবিক হয়ে গেছে। পরের দিন রাত্রিবেলা সত্যি মাঝরাতে ওনার ঘুম ভেঙে যায়, একই দৃশ্য উনি দেখতে পান। এবং ওই দৃশ্যটা দেখার পর তখন ওনার মনে হয় যে এই জিনিসটা তো আমি কাল রাতে তাহলে স্বপ্নে দেখেছিলাম, এটা কি করে আজকে বাস্তব হচ্ছে। তখন আর ওই আয়াটি বোধহয় কোনো কারণে ওয়াশরুম গেছিল, ওই ঘরের ওয়াশরুম ইউজ করার পারমিশন তো পেশেন্টের, ওয়াশরুম ইউজ করার পারমিশন তো ওনাদের ওদের থাকে না, বাইরে গেছিল। তখন চিৎকার মানে ভয়ে মানে মুখ দিয়ে যেন চিৎকার কি একটা গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে। তখন ওই পেছন ফিরে বলছে যে তুই বাঁচাতে পারবি না তোর, এখানে এখানে আমার অতৃপ্ত আত্মা, মানে কোনো কারো বোধহয় ওখানে বাচ্চা মারা গেছিল বা এরকম একটা কিছু, মানে কিছু একটা ঘটনা ঘটেছিল। তখন মানে বাচ্চা সহ তার মানে ওই কেবিনেই ভর্তি ছিল, হয়তো দুজনেরই একসাথে হয়তো বাচ্চা হতে গিয়ে মাটি মারা যায় বা এরকম কিছু। তখন থেকে বোধহয় তার একটা রিভেঞ্জ নেওয়ার একটা টেন্ডেন্সি এসে গেছিল। তা এমন সময় আয়াটা চলে আসে। আয়াটা চলে আসে তো সব আবার নর্মাল হলো, দেখছে কিচ্ছু, আয়াটা চলে এসে আহ, চলে এসে দেখছে গোঙানির আওয়াজ, তো শুনে তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে দিয়েছে, একটা নাইট ল্যাম্প জ্বলছিল, লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে তখন দেখছে
যে ও ভদ্রমহিলা প্রচন্ড ঘামছে আর বেবি কাটে যেরকম বেবি ওরকম। তখন বলছে কি হয়েছিল, তখন ওই ভদ্রমহিলা বলেছে যে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, তুমি তুমি কতদিন কাজ করছো এখানে, বলছে অনেক বছর। তখন বলছে যে কি হয়েছিল একটু বলবে। উম, কিছু তো আয়াত তো প্রথমে বলবে না, একটা একটা হসপিটালের বা নার্সিং হোমের একটা রেপুটেশনের ব্যাপার। তবু অনেক চাপাচাপি করার পরে ওই আয়াটি তখন বললো হ্যাঁ এখানে একটা ব্যাপার ঘটেছিল। ওই বউটি তখন বলে এরকম কি কোনো ব্যাপার ঘটেছিল, বলছে আপনি জানলেন কি করে, তখন বলছে হ্যাঁ এরকম আমি কিছু ফিল করেছি, ব্যাপার ঘটেছিল। তার পরের দিন তারপর মানে সে রাতটা কোনো মতে কাটিয়ে পরের দিন ওর হাজবেন্ড যখন ভিজিটিং আওয়ার্সে আসে, এবার ওদের কেবিনটা চেঞ্জ করে দেওয়া হয় এবং বলা হয় এই কথাটা যেন বাইরে বেশি কিছু বলতে না, কিন্তু যাই হোক বাইরে এসে একেবারে ক্লোজ লোকদের বলবে না তা তো নয়। উনি যাকে বলেছিলেন আমি ওনার থেকে ডিরেক্ট শুনিনি, আমি তার মাধ্যমে শুনেছিলাম। তো এরকম অনেক ঘটনাই ঘটে, আজকে সব সত্যি ঘটনাই বলেছি তা না, কিছু জিনিস পড়া থেকে বলেছি, কিছু জিনিস কোথাও দেখেছি এরকম থেকে বলেছি, বা কোনোটা হয়তো ভায়া হয়ে শুনেছি সেরকম বলেছি। আর মাঝখানে খুব ডিস্টারবেন্স হয়েছিল। যাই হোক, এবার আমি আমার বিদায় নেওয়ার পালা, রাত হয়ে গেছে, সবাইকে আবার বলবো বৃত্তের বাইরে পড়তে। আর বৃত্তের বাইরে পরলোকের ওপার থেকে মৌ চ্যাটার্জি লেখা গল্পটা আমাকে খুব টাচ করেছে। আহ অনেক গল্পই ওখানে ভীষণ ভালো, ফাঁসি উপন্যাসটা তো ভীষণ, শুধুমাত্র ভৌতিক নয়, বেশ মিস্ট্রি আছে, মিস্ট্রিয়াস হরর নভেল বলা যেতে পারে। এবার আমি বলবো সবাইকে বৃত্তের বাইরে মানে আমাদের যেটা কমফোর্ট জোনের বাইরে সেটাই তো আমাদের বৃত্তের বাইরে। সেখানে অনেক ঘটনা ঘটে যেটা আমরা সাক্ষী থাকি, কেউ মানতে চাই কেউ মানতে চাই না, অথবা কারো মুখ থেকে শুনি। তাই বলবো সবাইকে এই বইটা কেনার জন্য, এটা আমি নিজে স্বতঃস্ফূর্ত হই বলছি, আমাকে কেউ বলতে পারেনি, আমার ভীষণ ভালো লেগেছে। তো ওই পরলোকের ওপার থেকে মৌ চ্যাটার্জির ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা গল্প পড়লেই জানতে পারবেন সত্যি তার দাদুর মৃত্যুর দিন রাতে কি ঘটেছিল, তার ঠাকুরদার মৃত্যুর দিন সত্যি কি পরলোক থেকে তার প্রিয়জনকে নিতে কেউ আসেন এরকম। আহ হ্যাঁ আসেন বোধহয়। আর আরো একটা ব্যাপার কি, যে যারা মানে ফিল করেন এসব, মানে আমাদের থেকে একটু উচ্চ পর্যায়ের মানুষ, একটু যোগী পুরুষ, তারাও কিন্তু অনেক কিছু বলতে পারেন। কারণ আমার দাদুর ক্ষেত্রে দেখা গেছে, আহ আমার দাদুর ক্ষেত্রে আজাইরা ফালতু, হোয়াট আজাইরা, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ আজাইরা, প্লিজ একটু এক্সপ্লেন করবেন। হ্যাঁ খারাপ লাগতেই পারে, অবভিয়াসলি খারাপ লাগতে পারে, খারাপ লাগলে প্লিজ লিভ করে যান। আর আমি এখন চলে যাব। তারপরে আমার দাদুর ক্ষেত্রে দেখেছিলাম, আমার দাদু ক্যান্সার হয়েছিল, বহুদিন ভুগেছেন, এবং আমার দাদু যেদিন মারা যান সেদিন কিন্তু আমাদের বাড়িতে ওই বোঝাই গেছিল অসুস্থ, ওনার আর বেশি দিন নেই এরকম হিসেবে গীতা পাঠ টাঠ হচ্ছিল। তো সেদিন আমাদের কুলপুরোহিত যিনি, কুলগুরু, পুরোহিত না সরি কুলগুরু আমার ঠাকুমার, উনি এসেছিলেন। তা আমার দাদু কিন্তু তার বেশ 1-2 মাস আগে দাদুর কথা বন্ধ হয়ে গেছিল, তা উনি যখন এসেছিলেন, উনি যখন আমার দাদুর নাম ধরে ডাকেন, অদ্ভুত উনি কিন্তু একটা সাড়া দেন, মানে একটা আহ, করে একটা সাড়া দেন। আর এটা আমার মায়ের মুখে শোনা, কারণ আমি তখন খুব ছোট, আমার 5 বছর বয়স, আমার মায়ের মুখে শোনা। উনি কিন্তু কথা বহুদিন আগে বন্ধ হয়ে গেছেন এবং ওনার কোনো সেন্স ছিল না, করে একটা সাড়া দেন। আর গুরুর কথায়, আর কুলগুরু বলে যান এখন কিছু হবে না রাত 12টার পর। এটা উনি কি করে বলতে পেরেছিলেন জানি না, সত্যি সত্যি ওই মৌ চ্যাটার্জির গল্পটা পড়ার পর আমার এটাই মনে হচ্ছে কিছু জিনিস ঘটে। তারপরে দেখা গেছে যে সত্যি 12টার পরেই দাদু মারা গেছেন। সারা দিনে কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ ছিল। তা ওই মৌ চ্যাটার্জি গল্প শোনার পর মনে হচ্ছে ঠিকই আছে, কিছু আনন্যাচারাল ব্যাপার ঘটে, ওপার থেকে কেউ পূর্বপুরুষ এসে নিতে আসুক বা কোনো প্রিয়জন, এরকম ঘটনাগুলো ঘটে। অনেক সময় দেখা যায় বহুদিন মানুষ অসুস্থ ভুগছেন, সেখানে দেখা যায় আমাদের হিন্দু শাস্ত্র মতে, জানি না কতটা জানেন, যে প্রায়শ্চিত্ত করা হয়, এবং প্রায়শ্চিত্ত করার আহ তার কাছের লোকেরা আর হয়তো দেখতে পারেন না তার যন্ত্রণা, প্রায়শ্চিত্ত করার কয়েকদিনের মধ্যেই কিন্তু সত্যি সত্যি উনি দেহত্যাগ করেন। যাই হোক এগুলো সবটাই আনন্যাচারাল বলেই, আমরা ভূত জিনিসটাই তো আনন্যাচারাল, সেই বা আমাদের জানার বাইরে, সেই জন্যই এই কথাগুলো ওঠে, বিশ্বাস অবিশ্বাসের কথাগুলো। যাই হোক, শুনুন আরেকটা কথা বলছি,
খারাপ লাগলে প্লিজ লিভ করুন, কোনো স্ল্যাং বলবেন না। হ্যাঁ, এখানে সবাই আশা করব আমরা ভদ্রলোক, হ্যাঁ, স্ল্যাং ইউজ করবেন না, তাহলে আমি রিপোর্ট করতে বাধ্য হব অ্যাডমিনকে। ঠিক আছে? এনিওয়ে, পুজো সবাই ভালো করে কাটান। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা শুনেছেন ধৈর্য ধরে, ভালো খারাপ যেটাই লাগুক সেটাই আমি খুব স্পোর্টিংলি নেব। তবে আজকে কিছু বোধহয় রিপোর্ট করার মতো ঘটনা ঘটেছে, সেটা বোধহয় এবার আমাকে রিপোর্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, সবাই পুজো ভালো করে কাটান।